2 দিন পর ড্রয়িং রুমে যিনি সোফায় মায়ের কাঁধে মাথা রেখে বসে আছে, রাহেলা ওয়াসিম নিজের মেয়েকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন ছেড়ে দিলেই ও হারিয়ে যাবে। জিহানের মুখে সমস্ত ঘটনা শোনার পর থেকেই রাহেলা নিজের বাচ্চাদের এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল করছেন না। জীবন ঘুমিয়েছে উপরের রুমে, সেখানে জিহান আছে। জুথি সোফার অন্য মাথায় বসে আছে। জিনিরা নিখোঁজ হওয়ার পর জুথির স্বামী লিয়াকত আলী এখানে এসে জিহানের সাথে ওদের অনেক খুঁজেছে। এখন জিনিরা চলে আসায় গতকাল লিয়াকত আলী নিজের বাসায় চলে গেছেন, কাল জুথিও চলে যাবে। কিছুক্ষণ পর জুথি জিনিকে উদ্দেশ্য করে বলল, ওরা তোর কোনো ক্ষতি করেনি তো জিনি? রাহেলা আর জিনি দুজনেই চকিতে জুথির দিকে তাকালো। রাহেলা বেগম ভ্রু কুঁচকে বললেন, তুমি ঠিক কি বলতে চাইছ জুথি? ভাবি ভুল বুঝবেন না, কিন্তু অতগুলো ছেলের সাথে জিনি 3 দিন ছিল, যদি কিছু করে থাকে তাই বললাম। জিনির রাজীবের করা কাজটা মনে পড়ে গেল। মনে পড়তেই ওর গা ঘিন ঘিন করে উঠল। রাহেলা ওয়াসিম কর্কশ কণ্ঠে বলে উঠলেন, এসব কথা বলে আমার মেয়েকে বিতারা চিহ্ন ব্রত করাটা কি খুব জরুরি জুথি? ভাবি আমি তো ভালোর জন্যই বললাম, দেখুন এই কারণে যদি জিনির বিয়েতে কোনো অসুবিধা হয় সেজন্যেই বললাম। জিহান মুক্তাদির সিঁড়ি বেয়ে নামতে নামতে শান্ত গলায় বললেন, আমার মেয়ের বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। জুথি আর কিছু বলল না, মুখটা থমথম করে রাখল। এমন সময় কলিংবেল বেজে উঠল। জিহান মুক্তাদির গিয়ে দরজা খুলে দিতেই ওপাশ থেকে হাস্যোজ্জ্বল মুখে উৎসাহ বলে উঠল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়া আলাইকুমুস সালাম। উৎসাহ ড্রয়িং রুমে প্রবেশ করে জিনির দিকে একবার তাকাল। জিহান চিন্তিত মুখে বললেন, তুমি এখানে বাবা? কোনো সমস্যা হয়েছে? উৎসাহ শীতল গলায় বলল, আপনার মেয়েকে একটু আমার সাথে পুলিশ স্টেশনে যেতে হবে, ওর স্টেটমেন্ট প্রয়োজন। রাহেলা ওয়াসিম জিনিকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, না আমি আমার মেয়েকে কোথাও যেতে দিব না। চিন্তা করবেন না আন্টি, শুধু অল্প একটু সময়ের জন্য নিয়ে যাব, তারপর নিরাপদে আপনার মেয়েকে আপনার কাছে রেখে যাব। জিহান নিজের স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না, আমাদের মেয়ের কিছুই হবে না, ওকে যেতে দাও। তারপর উৎসাহের দিকে তাকিয়ে বললেন, জীবনকেও যেতে হবে কি? না আঙ্কেল। জিহান ইশারা করতেই জিনি রেডি হওয়ার জন্য নিজের রুমে চলে গেল। কয়েক মিনিটের মধ্যেই বোরখা আর হিজাব পরে জিনি নিচে নেমে এলো। ও আসতেই উৎসাহ কফির মগ টেবিলে রেখে যাওয়ার জন্য উঠে দাঁড়াল। জিনি মা বাবাকে বিদায় জানিয়ে উৎসাহের পিছু পিছু ওর জিপে গিয়ে উঠে পড়ল। নেভি ব্লু কালারের একটা শার্ট উৎসাহের জিম করা বডিতে বেশ ভালোই মানিয়েছে। চোখে সানগ্লাস দিয়ে ও মনোযোগের সহিত জিপ চালাচ্ছে। জিনি একবার ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। একজন পুলিশ অফিসারের সামনে জিনি আর উৎসাহ বসে আছে। একজন এসিপিকে নিজের সামনে বসতে দেখে মোহাম্মদ আলী দারুণ লজ্জিত হলেন। নিজের আসনে উৎসাহকে বসাতে চেয়েছিলেন, কিন্তু উৎসাহ আন্তরিকতার সাথে মানা করে দিয়েছে। এই এসিপিকে মোহাম্মদ আলীর অনেক পছন্দ। সবার সাথেই অমায়িক আচরণ করেন, কাউকেই ছোট করে দেখেন না। আসামিদের কাছে যেমন তিনি কঠোর, তেমনি দুর্বল মানুষদের প্রতি অত্যন্ত দয়ালু। জিনির থেকে সমস্ত ঘটনা বিস্তারিত রেকর্ড করার পর মোহাম্মদ আলী ওর দিকে খাতা কলম বাড়িয়ে দিলেন লিখিত স্টেটমেন্ট দেওয়ার জন্য। যিনি স্টেটমেন্ট লেখা শেষে নিচে নিজের স্বাক্ষর করে মোহাম্মদ আলীকে সেটা দিয়ে দিল। উৎসাহ বলল, এবার তাহলে আমরা আসি। মোহাম্মদ আলী ব্যস্ত হয়ে বললেন, চা কিংবা কফি কিছু তো খেয়ে যান স্যার। উৎসাহ মুচকি হেসে বলল, আজ না অন্য একদিন। যাওয়ার জন্য পা বাড়াতেই দেখল দুজন কনস্টেবল রাজীবকে ধরে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসছে। ওর দুহাত সাদা ব্যান্ডেজে মোড়ানো। ওকে দেখতেই উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে তাহলে? রাজীব ক্ষুব্ধ চাহনিতে ওর দিকে তাকিয়ে বলল, তোকে তো আমি দেখে নিবকু তারা চিহ্ন তোত্তা। উৎসাহ মুচকি হাসল। রাজীব জিনির দিকে তাকিয়ে বলল, আমাদের হাত থেকে বেঁচে গেলেও আবার অন্য দলের হাতে পড়বি তুই, কারণ তোর কাছের মানুষই তোকে পাচার করার জন্য আমার সাথে ডিল করেছিল। জিনি তারা চিহ্ন জোন করে বলল, আমার পরিবার আমাকে অনেক ভালোবাসে, আমার ক্ষতি করার কথা উনারা ভাবতেই পারেন না। ভুল জানিস তুই, তোর ফুফু তোকে আর তোর ভাইকে পাচার করে দিতে চায়। জিনির চোখ বড় বড় হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে জোর দিয়ে বলল, আপনি মিথ্যা বলছেন, আমি আপনাকে বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা তোর বিষয়, ভেবে দেখ তো, তোর ফুফু খবর না দিলে আমি তোদের ওই শপিং মলের নির্জন জায়গাটায় খুঁজে পেতাম কিভাবে? যিনি কথা বলার ভাষা হারিয়ে ফেলল। ফ্যালফ্যাল করে রাজীবের দিকে তাকিয়ে থাকল। উৎসাহ গুরুগম্ভীর ভারী নিরেট গলায় কনস্টেবল দুজনকে বলল, ওকে নিয়ে যাও এখান থেকে। কনস্টেবল দুজন রাজীবকে দ্রুত টেনে হিচড়ে ভিতরে নিয়ে গেল।
যিনি পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। উৎসাহ ওর দিকে তাকিয়ে শীতল গলায় বলল, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। যিনি নির্জীব চোখে উৎসাহের দিকে এক পলক তাকিয়ে রোবটের মতো হেঁটে হেঁটে জিপে গিয়ে বসল। উৎসাহ কোমরে দুহাত গুজে দীর্ঘশ্বাস ফেলে জিপে গিয়ে উঠে পড়ল। তারপর সোজা মুক্তাদির ভবনে গিয়ে জিপ থামাল। বাড়ির ভিতর থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। উৎসাহ আর যিনি দুজনেই ভ্রু কুঁচকে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। ঢুকে দেখল ড্রয়িং রুম মহিলা দিয়ে ভরে গেছে। যিনিকেই দেখতেই একজন মহিলা বলে উঠল, ওই যে এসে গেছে দুতারা চিহ্ন অচরিত্রা মেয়ে, প্রেমিকের সাথে লটরপটর করে মুখে চুনকালি মাখিয়ে বাসায় ফিরতে লতারা চিহ্ন যা করে না। যিনি হতভম্ব হয়ে গেল মহিলাটার কথা শুনে। রাহেলা নিজের মেয়েকে জড়িয়ে ধরে বললেন, খবরদার আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলবেন না। তাহলে এতদিন আপনার মেয়ে কোথায় ছিল? আমার মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল। মহিলাগুলো হেসে উঠল। একজন ফোড়ন কেটে বলল, এখন তো এসব কথা বানাবেনই, প্রেমিকের সাথে অকাম কুকাম করার পর এখন এসেছে মিথ্যা গল্প বানাতে। যিনি ফুপিয়ে কেঁদে উঠল। রাহেলা ওয়াসিম চিৎকার করে বললেন, মিথ্যা কথা আপনারা বলতেছেন? আমি না জেনে না শুনে মানুষকে অপমান করতে চলে এসেছেন কোন সাহসে? আপনার ননদই তো আমাদের সব বলল, না জেনে আমরা কখনোই কিছু বলি না। পাশ থেকে জুথি বলে উঠল, ওরা তো ভুল কিছু বলেনি ভাবি, এই মেয়ে নিশ্চয় প্রেমিকের সাথেই ছিল। ওর গায়ে কত আঘাত দেখেছ? যিনির তারা চিহ্ন ওনাশ করে ওর প্রেমিক হয়তো পালিয়ে গেছে, তাই যিনি বাড়ি ফিরে এসে মিথ্যা গল্প বানিয়েছে। যিনি ছলছল চোখে আশ্চর্যান্বিত হয়ে নিজের ফুফুর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এতটা মিথ্যা কথা কিভাবে বলতেছ ফুফুমনি? আমি তোমার কি ক্ষতি করেছি? রাহেলা ওয়াসিম ও গণিদৃষ্টিতে জুথির দিকে তাকিয়ে কিছু বলার আগেই জিহান গিয়ে সজোরে জুথির গালে একটা তারা চিহ্ন পোপর দিয়ে বলল, তোমার লতারা চিহ্ন যা করে না নিজের ভাতিজির নামে মিথ্যা কথা রটিয়ে বেড়াতে? জুথি গালে হাত গিয়ে মিথ্যা কান্নার নাটক করে মহিলাগুলোর দিকে তাকিয়ে বলল, দেখলেন আপনারা, সত্যি কথা বলায় আমার ভাইজান আমার গায়ে হাত তুললেন। নিজের মেয়ের কুকীর্তি ঢাকতে বোনের গায়ে হাত তুললেন। মহিলাগুলো তারা চিহ্ন পেয়ে উঠল জুথির মিথ্যা নাটক বিশ্বাস করে। একজন মহিলা জুতো খুলে জিহান মুক্তাদিরের দিকে ছুঁড়ে তারা চিহ্ন রতেই উৎসাহ গিয়ে সেটা ধরে ফেলল। যিনির সাথে এবার রাহেলা ওয়াসিমও কেঁদে ফেললেন। উৎসাহ তারা চিহ্ন কার করে বলল, চুপ করুন আপনারা। একজন বলে উঠল, বাহ, এই মেয়ে দেখছি ভালোই তারা চিহ্ন রন্ধর, এত তাড়াতাড়ি নতুন একটা নাগরও জুটিয়ে ফেলেছে। উৎসাহ এবার গান বের করে তারা চিহ্ন জোন করে বলল, চুপ করুন নয়তো আপনাদের যে কি করব সেটা আমি নিজেও জানি না। মহিলাগুলো পিছিয়ে গেল। উৎসাহ পুনরায় বলে উঠল, আমি সিআইডি অফিসার, চাইলে এখনই আপনাদের মানহানির মামলায় গ্রেফতার করতে পারি। উনাদের মেয়েকে যে কিডন্যাপ করা হয়েছিল সেটা আমি এক মুহূর্তেই প্রমাণ করে দিতে পারি, কিন্তু আপনাদের মতো মস্তিষ্কহীন তারা চিহ্নখো মানুষদের জন্য আমার মূল্যবান সময় ব্যয় করতে চাচ্ছি না। সব মহিলাগুলো ভয়ে অপমানে মাথা নিচু করে ফেলল। একজন সাহস করে বলল, যাই বলুন না কেন, ওই মেয়ের চরিত্রে দাগ পড়েছে, কেউ আর ওকে বিয়ে করবে না। এমন তারা চিহ্ন মেয়ে যেন কারো ঘরে না জন্মে, পুরো পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। উৎসাহ বিরক্তিতে কারান্ত উচ্চারণ করে বলল, স্টুপিড। ওর বিয়ে হবে না এটাই আপনাদের সমস্যা তাই তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি বিয়ে করব উনাদের মেয়েকে। সবাই অবাক চোখে ওর দিকে তাকালো। জিহান আর রাহেলা দুজনেই স্তম্ভিত হয়ে গেল। উৎসাহ জিহানের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল কাজী ডাকুন। জিহান মুক্তাদির কিংকর্তব্যবিমূঢ় হয়ে এখনও ওর দিকে তাকিয়ে আছে। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে জিহান বললেন, কিন্তু কোনো কিন্তু নয়, আপনি কাজী ডাকুন, নয়তো এই নিরেট মূর্খরা আপনাদের যাতারা চিহ্ন লিয়ে মাতারা চিহ্ন রবে। জিহান মুক্তাদির নিজের মেয়ে আর বউয়ের দিকে তাকালেন। রাহেলা চোখের ইশারায় নিজের সম্মতি জানিয়ে দিল। খানিকটা ইতস্তত করে উনি কাজীকে ফোন করলেন। কিছু সময় পর কাজী চলে আসল। ড্রয়িং রুমে এখন প্রগাঢ় নীরবতা নেমে এসেছে। বোরখা হিজাব পরিহিত অবস্থাতেই যিনি মায়ের হাত ধরে বসে আছে। ওদের অন্য পাশে উৎসাহ, জিহান মুক্তাদির আর কাজী বসে আছে। কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। জিহান মুক্তাদিরের একমাত্র কন্যা জিনাত মুক্তাদির, যিনিকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করতে রাজি থাকলে বলুন কবুল। উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কবুল। আরেকবার বলুন, কবুল কবুল। কাজী এবার জিনির সামনে গিয়ে বলা শুরু করলেন, উমায়েত ফারুকীর সুযোগ্য পুত্র উৎসাহ ইনায়েত ফারুকী নগদ 10,000 টাকার মোহরানা দিয়ে আপনাকে বিবাহ করতে এসেছেন, রাজি থাকলে বলুন মা কবুল। যিনি মাথা নিচু করে নিঃশব্দ কাঁদতেছে। জিহান এসে নিজের মেয়ের মাথায় হাত রেখে বলল,
জিনাত মামুনি বলো, বিশ্বাস রাখো বাবার উপর। জিনি ছলছল চোখে বাবার দিকে তাকালো। রাহেলা ওয়াসিম মেয়ের হাত ধরে বলল, বল মা কবুল। জিনি চোখ বন্ধ করে অস্ফুট স্বরে বলল, কবুল। আরেকবার বলুন মা, কবুল। কাজী আলহামদুলিল্লাহ বলে উঠে পড়লেন। জিহান মুক্তাদির উনাকে এগিয়ে দিতে চলে গেলেন। উৎসাহ মহিলাগুলোর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বিয়ে দেখা হয়েছে, এখন আপনারা আসতে পারেন। মাফ করবেন, আপনাদের মতো নিচু মানসিকতার মানুষের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করতে আমার বিবেকে বাঁধবে, সুতরাং আপনাদের খালি মুখেই পাঠাতে হচ্ছে। একজন মহিলা ইতস্তত করে বলল, আমরা তো জিনির ভালোই চেয়েছিলাম, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। দয়া করে দ্বিতীয়বার কারো এমন ভালো করতে যাবেন না, অন্যের ভালো মন্দের খোঁজ না নিয়ে নিজের চরকায় তেল দিন। মহিলাগুলো থমথমে মুখে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর জুথির দিকে তাকিয়ে উৎসাহ বলল, আপনাকে গ্রেফতার করা আমার দায়িত্ব। জুথি চমকে উঠল। জিহান মুক্তাদির ভিতরে আসতে আসতে বললেন, কি ব্যাপার? উৎসাহ শীতল গলায় বলল, উনি আপনার ছেলে মেয়েকে কিডন্যাপারের হাতে তুলে দিয়েছিলেন। জুথি আমতা আমতা করে বলল, কি বাজে বলছেন? আমি কেন এমন করতে যাব? যার সাথে ডিল করেছিলেন সেই সব বলেছে। একটা আসামির কথায় আমাকে গ্রেফতার করতে চাচ্ছেন? আরও প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজ আপনাদের কথা বলতে দেখা গেছে মলের সামনে। জুথি ঘামতে শুরু করল। জিহান মুক্তাদির বাকরুদ্ধ হয়ে বোনের দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলল, কিভাবে করতে পারলে এমনটা? রাহেলা ওয়াসিম গিয়ে জুথিকে তারা চিহ্ন পোপর মা রতে শুরু করলেন। জুথি রাহেলাকে ধাক্কা দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আমি করিয়েছি, বেশ করেছি। আমার মেয়েকে যখন আপনি তারা চিহ্ন পোপর দিয়েছিলেন, কথা শুনিয়েছিলেন, আমার থেকে দূরে বোর্ডিং স্কুলে পাঠিয়েছিলেন, তখন আমারও এমন কষ্ট হয়েছিল। তাই আমি শপথ করেছিলাম আপনার মেয়েকেও আমি অপদস্থ করব, অসম্মানিত করব, আর জীবনকেও যদি সাথে পাচার করে দেওয়া যায় তাহলে সব সম্পত্তি আমার মেয়ে পাবে। জিহান মুক্তাদির অবাক হয়ে বললেন, ছি, তুমি এতটা নিচে নামতে পারলে? তোমার মেয়ে কি আমার মেয়ে না? মেয়ে মনে করলে ওকে তারা চিহ্ন পোপর মাতারা চিহ্ন রতে পারতেন না ভাইজান? লুবনা একটা খারাপ ছেলের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিল, মামা হয়ে কি আমি ওর ভালোর জন্য ওইটুকু শাসন করার অধিকার রাখি না? জুথি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ওর ভাবলেশীন আর অনুতপ্তহীন মুখটা দেখে জিহান মুক্তাদির বললেন, ঠিক আছে, আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিব, কিন্তু আজ থেকে আমাদের আর কোনো সম্পর্ক নেই, কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় আসবে না। জুথি চকিতে জিহানের দিকে তাকিয়ে বলল, ভাইজান, এসব কি বলছেন? কোনো কথা শুনতে চাই না, তুমি এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাবে, কালকে সম্পত্তির পেপারস পাঠিয়ে দিব। উৎসাহ গম্ভীর গলায় বলল, আঙ্কেল, উনার নামে কে তারা চিহ্ন করতে চান? না, নিজের বোন জন্য ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার আমার পরিবারের দিকে চোখ তুলে তাকালে ওকে আমি ছাড়ব না। জুথি নিজের জামাকাপড় গুছিয়ে নিয়ে চলে গেল। ও যেতেই জিহান মুক্তাদির কাঁদতে লাগলেন। রাহেলা আর জিনি গিয়ে উনাকে ধরল। আমার বোনটা এমন কিভাবে করতে পারল? রাহেলা, শান্ত হও তুমি, দেখো একদিন ও ভালো হবে যাবে। চোখ ডলতে ডলতে জীবন সিঁড়ি বেয়ে নেমে এসে বলল, কি হয়েছে? ওকে দেখতেই সবাই চোখের পানি মুছে ফেলল। জিহান মুক্তাদির কণ্ঠটা স্বাভাবিক করে বললেন, তোমার আপুর বিয়ে হয়েছে বাবু। জীবন চোখ বড় বড় করে বলল, কোকন? কার সাথী? আমাকে ডাকনি কেন? তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। তারপর উৎসাহের দিকে আঙুল তাক করে বলল, তোমার আপুর বিয়ে এই ছেলের সাথে হয়েছে। উৎসাহকে দেখতেই জীবন বলল, দিছুম দিছুম বাইয়ার সাথী। ওর কথা শুনে সবাই হেসে উঠল। জীবন আঙুল উঁচিয়ে বলল, ছুপ, একদম হাসবা না, আমি লাগ করছি, আমাকে ডাকনি কেন? উৎসাহ এসে জীবনকে কোলে নিয়ে বলল, রাগ করো না, আবারও বিয়ে করব তোমার বোনকে, তখন তুমি সেখানে উপস্থিত থাকবে, ঠিক আছে? তত্তি, হুম সত্যি। জীবন দাঁত বের করে হাসল। উৎসাহ জিহান মুক্তাদিরকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, আপনার মেয়েকে নিয়ে আমি কি নিজের বাসায় যেতে পারি? যিনি তৎক্ষণাৎ বলে উঠল, না, আমি যাব না। জিহান মুক্তাদির মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উৎসাহকে বললেন, বিয়ে যখন করেছ নিয়ে তো যাবেই, তবে আজ না কালকে নিয়ে যেও। ঠিক আছে। রাহেলা ওয়াসিম রান্নাবান্না করতে চলে গেলেন। যিনি লম্বা লম্বা পা ফেলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। উৎসাহ সেদিকে এক নজর তাকিয়ে জীবনকে নিয়ে সোফায় বসে ওর সাথে গল্প করতে লাগল। কিছুক্ষণ পর জীবনকে বসিয়ে রেখে উৎসাহ একটু দূরে গিয়ে ফোন বের করে কাউকে ফোন দিল। কালো টি শার্ট পরিহিত সুদর্শন যুবকটা আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে পর্যবেক্ষণী দৃষ্টিতে তাকিয়ে আছে।
হঠাৎ ফোন বেজে উঠল, ফোনের স্ক্রিনে ভাই নামটা দেখতেই যুবকটি মুচকি হেসে ফোন রিসিভ করে বলল, হ্যাঁ ভাই বল। উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, আমি বিয়ে করেছি, এখন শ্বশুরবাড়িতে, কাল বউ নিয়ে ডাইরেক্ট বাড়ি যাব, আজকে একটু ম্যানেজ করে নিস। যুবকটি অবাক হয়ে বলল, বিয়ে করেছিস মানে? বাড়িতে গিয়ে তোকে সব বলবো। উৎকর্ষ আপাতত সামলে নে ভাই, ফোন কাটিস না, থামো থামো। টুট টুট করে ফোন কেটে গেল। উৎকর্ষ কোমরে দুহাত গুজে ভ্রু কুচকে আয়নার দিকে তাকিয়ে বলল, কি করে ফেললি ভাই? আমাদের মায়েরা তোকে শুলে চড়াবে। কাল তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে আমাদের বাড়িতে। সবাই বেশ ব্যস্ততার সাথে কাজ করতেছে, অবশ্য করবেই বা না কেন। একমাত্র মেয়েকে আজ সারাজীবনের জন্য শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিবে, তার জন্য এমন ব্যস্ততা স্বাভাবিক। যিনি চুপচাপ নির্জীব মুখে নিজের বিছানায় আধশোয়া হয়ে বসে আছে, একটু আগেই সবাই ব্রেকফাস্ট সম্পন্ন করেছে। যিনি অল্প একটু খেয়েই নিজের রুমে চলে এসেছে। কিছুক্ষণ পর রাহেলা ওয়াসিম মেয়ের রুমে এসে ওর জামাকাপড় লাগেজে গুছিয়ে দিতে লাগলেন। গোছানো শেষে মেয়ের পাশে গিয়ে বসে গালে হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বললেন, যেভাবেই হোক না কেন বিয়েটা কিন্তু হয়েছে মা, আজ না হোক কাল সব মেয়েকেই অন্যের ঘরে চলে যেতে হয়, এটাই প্রকৃতির নিয়ম, তোকেও তো যেতে হবে তাই না মা? যিনি ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের ছাড়া কিভাবে থাকব আম্মু? রাহেলা ওয়াসিম মেয়েকে জড়িয়ে ধরে বললেন, পারবি থাকতে, আমি যেমন আমার বাবা মাকে ছেড়ে এসে তোর বাবার সাথে এত বছর সংসার করতে পেরেছি, তুইও পারবি। যিনি মায়ের বুকে মাথা রেখে নিঃশব্দ কাঁদতেছে, রাহেলা পুনরায় বলে উঠলেন, ছেলেটা অনেক ভালো মা, এমন নাইবান, সচ্চরিত্র, সুদর্শন যুবক পাওয়া খুবই দুষ্কর। আমি মনে মনে তোর জন্য এমন একজন ছেলেকেই চেয়েছিলাম, আর দেখ পেয়েও গেলাম। কিছু সময় সান্ত্বনা দেওয়ার পর রাহেলা ওয়াসিম জিনিকে নিয়ে নিচে নেমে এলেন। উৎসাহ জীবনকে কোলে নিয়ে জিহান মুক্তাদিরের সাথে সোফায় বসে কথা বলছিল। জিনিকে আসতে দেখে ওরা উঠে দাঁড়াল, তারপর গেইটের দিকে রওয়ানা দিল। জিপের কাছাকাছি আসতেই যিনি বাবা মাকে শক্ত করে হাত দিয়ে চেপে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, আমি যাব না। রাহেলা আর জিহান কান্না আটকে মেয়েকে বোঝাতে লাগলেন। উৎসাহ শীতল চোখে সেদিকে তাকিয়ে থাকল। বহুক তারা চিহ্নস্টে জিনিকে জিপে বসিয়ে দিলেন জিহান মুক্তাদির। রাহেলা ওয়াসিম শাড়ির আঁচল মুখে চেপে ফুপিয়ে কাঁদতেছেন। জীবন সবাইকে কাঁদতে দেখে নিজেও কান্না করতে করতে বলল, তোমরা কাঁদো কেন? আর আপু ডিছুম ডিছুম বাইয়ার সাথী কোথায় যায়? জিহান মুক্তাদির ছেলেকে কোলে নিয়ে বললেন, তোমার আপু তার নতুন বাড়িতে যাচ্ছে বাবা। তালে আমিও যাব আপুর সাথী। সেখানে তোমার যাওয়া যাবে না কেন? জিহান মুক্তাদির আর কিছু বলতে পারলেন না। চোখ দিয়ে অবাধ্য ননুজল গড়িয়ে পড়তে লাগল উনার। উনি ইশারা করতেই উৎসাহ জিপ স্টার্ট দিয়ে শোষো করে সকলের দৃষ্টিসীমার বাইরে চলে গেল। পেছনে নিজের মেয়েকে অন্যের হাতে চিরদিনের জন্য তুলে দিয়ে রতারা চিহ্ন তাক্ত হৃদয় নিয়ে চোখের পানি ফেলতে লাগলেন জিহান মুক্তাদির। আর রাহেলা ওয়াসিম আর অবুঝ শিশুটি বোনকে কেঁদে কেঁদে চলে যেতে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করল। যিনি এখনও কেঁদে চলেছে। উৎসাহ এক নজর ওর দিকে তাকালো, তারপর পকেট থেকে রুমাল বের করে ওর দিকে বাড়িয়ে দিল। যিনি কয়েক সেকেন্ড রুমালটার দিকে তাকিয়ে থেকে সেটা নিয়ে নিল। কাঁদতে কাঁদতে যিনির হেঁচকি উঠে গেছে। উৎসাহ সামনের দিকে তাকিয়ে থেকেই একটা পানির বোতল যিনির মুখের সামনে ধরল। যিনি একবার বোতলটার দিকে তাকিয়ে উৎসাহের দিকে তাকালো। উৎসাহ তাড়া দিয়ে বলল, দ্রুত দাও, নয়তো তারা চিহ্ন সিডেন্ট করে ফেলব। কথাটা শোনার সাথেই যিনি হন্তদন্ত হয়ে বোতলটা নিয়ে নিল। তারপর উৎসাহের দিকে তাকাতেই যিনির মনে হল যেন ওর কাণ্ড দেখে উনি হাসলেন। কাদার ফলে গলা শুকিয়ে যাওয়ায় ঢকঢক করে যিনি বোতলের অর্ধেক পানি খেয়ে ফেলল। তা দেখে উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, আস্তে খাও, নয়তো যে চেহারা দম আটকে মতারা চিহ্নরে যেতে পারো। যিনি ভ্রু কুচকে উৎসাহের দিকে তাকালো, কিন্তু উৎসাহের মুখভঙ্গি স্বাভাবিক। কয়েক ঘণ্টা পর জিপ এসে ফারুকি ম্যানশন এর সামনে দাঁড়াল। যিনি মুগ্ধ হয়ে আশপাশটা দেখতে লাগল। ডুপ্লেক্স ভবনটার নকশা সিম্পল কিন্তু অসাধারণ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। বাড়িতে ঢোকার সরু পথটার দুপাশে নানা রকমের ফুলের গাছ দিয়ে ভরপুর। যিনি জিপ থেকে নেমে আশেপাশে দেখতে দেখতে উৎসাহের পিছন পিছন যেতে লাগল। বড় একটা দম নিয়ে উৎসাহ কলিংবেল চাপল। 1 মিনিট পর বলিষ্ঠ দেহের একজন সুদর্শন যুবক দরজা খুলে দিয়ে ভ্রু কুচকে একবার উৎসাহের দিকে তাকালো, তারপর যিনিকে পর্যবেক্ষণী নজরে দেখল। উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, পথ ছাড় উৎকর্ষ, ভিতরে যেতে দে। উৎকর্ষ হাত দিয়ে গলায় তারা চিহ্নরি চালানোর মতো করে বুঝিয়ে দিল যে, তুই আজ শেষ ভাই। উৎসাহ মুখভঙ্গি অপরিবর্তিত রেখে যিনিকে নিয়ে ভিতরে প্রবেশ করল। ড্রয়িং রুমে দুজন মহিলা থমথম মুখে বুকে হাত গুজে সোফায় বসে আছে। সেদিকে এগিয়ে গিয়ে উৎসাহ নরম কণ্ঠে বলল,
মা, ছোট মা, দুজনেই নিশ্চুপ। উৎসাহ পুনরায় বলে উঠল, তোমাদের বৌমা নিয়ে এসেছি। এবার মহিলা দুজন বোরখা হিজাব পরিহিত গোলগাল মুখের ফর্সা মেয়েটির দিকে তাকালো। থমথমে মুখ নিয়েই উর্মিলা রহমান গম্ভীর গলায় বললেন, বেশ তো, অনেক বাহাদুরির কাজ করেছ। পাশ থেকে মিতা ইয়াসমিন বলে উঠলেন, আমাদের পারমিশনের কোনো প্রয়োজন নেই, বড় হয়েছ, যা ভালো বুঝবে তাই করবে, আমাদের পারমিশন কেন নিতে যাবে? ছোট মা, তোমাদের পারমিশন ছাড়া কখনো কি আমি কিছু করেছি বলো? আজ যেহেতু করেছি তার পিছনে নিশ্চয় কোনো কারণ আছে, আমাকে এক্সপ্লেইন করার সুযোগ দাও। কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না আমরা, নিজের বউকে নিয়ে ঘরে যাও, অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছ, তোমাদের বিশ্রামের প্রয়োজন। বলেই উর্মিলা আর মিতা হনহন করে উপরে চলে গেল। উৎসাহ কোমরে দুহাত গুজে অসহায়ভাবে সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। যিনি মাথা নিচু করে মনে মনে বলল, আমার সম্মান বাঁচাতে গিয়ে উনি নিজের পরিবারের কাছে খারাপ হয়ে গেলেন। আমার জন্য কেন সবাই এত কষ্ট পায়? সব দোষ আমার। উৎকর্ষ দেয়ালে হেলান দিয়ে উৎসাহ আর জিনির দিকে তাকিয়ে আছে। এমন সময় সদরদরজা দিয়ে একজন পাতলা গড়নের রূপতী মেয়ে ভেতরে প্রবেশ করল। ভ্রু কুচকে সামনে বোরখা পরিহিত মেয়েটাকে দেখে গম্ভীর গলায় বলল, ওহ, তুমি তাহলে সেই মেয়ে যাকে আমার ভাইয়া আমাদের না জানিয়েই বিয়ে করে এনেছে? কণ্ঠটা কানে যেতেই জিনি তোরাক করে পিছু ঘুরল। উৎসাহ আর উৎকর্ষ পিছনে তাকালো। জিনির মুখ দেখতেই মেয়েটির কপালের ভাঁজগুলো সব মিলিয়ে গিয়ে মুখটা উজ্জ্বল হয়ে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে দুহাত মেলে ছুটে আসতে আসতে বলল, জিনি। জিনি অবাক্তর কণ্ঠে বলল, উষা। উষা দৌড়ে এসে জিনিকে জড়িয়ে ধরল। জিনিও হাসিমুখে উষাকে জড়িয়ে ধরল। উৎসাহ আর উৎকর্ষ হতভম্ব হয়ে ওদের দিকে তাকালো। জিনি আর উষা এখনও নিজেদের জড়িয়ে ধরে রেখেছে। উৎকর্ষ কপাল কুঁচকে উষাকে উদ্দেশ্য করে বলল, তুই মেয়েটাকে চিনিস? উষা জিনিকে ছেড়ে দিয়ে উৎকর্ষের দিকে তাকিয়ে বলল, অবশ্যই চিনি, আমার বেস্ট ফ্রেন্ডকে আমি চিনব না? তার মানে এই মেয়েটাই তোর সেই জুলিয়েট? হ্যাঁ, কোনো সন্দেহ? উৎকর্ষ শান্ত চোখে ওর দিকে তাকালো। তা দেখে উষা চোখ সরিয়ে নিল। উৎসাহ বলল, উষা, ওকে ছেড়ে দে, অনেক জার্নি করেছে, বিশ্রামের প্রয়োজন। উষা মুচকি হেসে জিনিকে ছেড়ে দিল। উৎসাহ সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। উষা জিনির কাঁধে মৃদু ধাতারা চিহ্ন কা দিয়ে বলল, কি হলো যা ভাইয়ার পিছন পিছন? জিনি নিজেকে ধাতস্থ করে সিঁড়ি দিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, তার মানে উনি উৎসাহ ভাইয়া? উষা সিঁড়ির দিকে পা বাড়াতেই উৎকর্ষ গম্ভীর গলায় বলল, কোথায় গিয়েছিলি? উষা মাথা ঘুরিয়ে বলল, একজনের সাথে দেখা করতে। সেই একজনটাকে? আপনাকে কেন বলতে যাব? উৎকর্ষ তারা চিহ্ন ধো চাহনিতে উষার কাছাকাছি এসে দাঁতে দাঁত চেপে বলল, খুব সাহস বেড়েছে না তোর? তারা চিহ্নটিয়ে একদম সোজা করে দিব। একটা বান্ধবী ডেকেছিল জন্য গিয়েছিলাম, তাতে এত তারা চিহ্ন দেখানোর কি আছে? উৎকর্ষ তারা চিহ্ন গত স্বরে বলল, বান্ধবীটা যেন বন্ধু না হয় সেটা মনে রাখিস। বলেই উৎকর্ষ পকেটে এক হাত গুজে লম্বা লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে উষা মুচকি হাসল। ডিগ্রি 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 ডিগ্রি। জিনি উৎসাহের রুমে গিয়ে প্রবেশ করে, আশেপাশে চোখ বুলিয়ে নিল। ওকে আসতে দেখে উৎসাহ ওর লাগেজটা ওয়ার্ড্রোবের কাছে রেখে বলল, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। জিনি লাগেজ থেকে একটা লেভেন্ডার কালারের সালোয়ার কামিজ বের করে ওয়াশরুমে ঢুকে গেল। উৎসাহ বেকনিতে গিয়ে রিফাতের সাথে কাজ সম্পর্কিত কথাবার্তা বলতে লাগল। কিছু সময় পর জিনি ওর পিছনে এসে বলল, আমার হয়ে গেছে, এখন আপনি ফ্রেশ হয়ে নিন। উৎসাহ ফোন কেটে পিছনে ঘুরতেই জিনির সদ্য গোসল করা স্নিগ্ধ মুখখানার দিকে একপলক তাকিয়ে বলল, ভালোভাবে চুল মুছে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। জিনি খেয়াল করল ওর চুল দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। পাশ থেকে একটা টাওয়াল নিয়ে চুলগুলো বেঁধে ফেলল ও। উৎসাহ গোসল সেরে কালো ট্রাউজারের সাথে একটা সাদাটি শার্ট পরে ওয়াশরুম থেকে বের হল। তখনই উষা রুমে এসে বলল, নিচে খেতে ডাকছে, চলে আসো। উৎসাহ চুল মুছে রুম থেকে বেরিয়ে গেল। জিনি এখনও দাঁড়িয়ে আছে। উষা ওর হাত ধরে বলল, কি রে, চল, আমার উপর সবাই রাগ করে আছে, আমি যাব না। তোকে বেশি ভাবতে হবে না, ওসব পরে দেখা যাবে, তুই নিচে চল। ডাইনিং টেবিলে উৎসাহ, উৎকর্ষ, উমা বসে আছে। উৎকর্ষের ছোট বোন উমা আর উৎসাহের চাচাতো ভাই উৎকর্ষ, উর্মিলা আর মিতা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছেন। উৎসাহ মা আর ছোট মায়ের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে, কিন্তু উনারা একবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না।
উনারা বসতে যাবেন তখনই উষা জিনিকে নিয়ে আসল। জিনিকে দেখতেই উর্মিলা আর মিতা গম্ভীর মুখে দাঁড়িয়ে পড়ে বললেন, তোমরা খাও, আমাদের একটু কাজ আছে। বলেই উনারা চলে গেলেন। তা দেখে জিনির মুখটা চুপসে গেল। পা ঘুরিয়ে উল্টো পথে হাঁটতে ধরতেই উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, জিনাত খেতে বসো, মা আর ছোট মাকে আমি ম্যানেজ করে নিব। জিনি পা থামিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। উষা ওকে ঠেলে উৎসাহের পাশের চেয়ারে বসিয়ে দিল আর নিজে উৎকর্ষের সম্মুখে চেয়ার টেনে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষে উৎসাহ রুমে চলে গেল। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে নেমে এসে জিনিকে বলল, আমি বুড়োতে যাচ্ছি, এসে মা আর ছোট মায়ের সাথে কথা বলবো। বলেই উৎসাহ বাসা থেকে বেরিয়ে গেল। উৎকর্ষ বেসিনে হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। পারিবারিক ব্যবসার কাজে জয়েন করেছে ও। শুক্রবার হওয়ায় আজ বাসাতেই আছে। উমায়েত আর উসায়েদ ফারুকি ব্যবসার কাজে শহরের বাইরে গেছেন। বউদের থেকে উৎসাহের বিয়ের কথা শুনে দারুণ চটে গেছেন উনারা, কিন্তু কাজ সম্পন্ন না হওয়ায় আসতে পারছেন না। জিনি উষার সাথে মনমরা হয়ে সোফায় বসে আছে। উষা মৃদু হেসে ওর কাঁধে হাত রেখে বলল, মা আর ছোট মা আপাতত অভিমান করে আছে, তাই এমন করছে। অভিমান ভেঙে গেলেই দেখবি তোকে একদম মাথায় তুলে রাখবে। জিনি কিছু না বলে নির্জীব মুখে একদিকে তাকিয়ে থাকল। ওর মন ভালো করার জন্য উষা ব্যঙ্গ করে বলল, এত বছর আমি তোকে আমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার কথা বললেই জলে পুড়ে যেতি, আর আজ নিজেই বিয়ে করে চলে এলি, ব্যাপার কি? জিনি অস্ফুট স্বরে বলল, পরিস্থিতির চাপে পড়ে উনি আমাকে বিয়ে করেছেন, আর কিছু না। উষার ভ্রু কুঞ্চিত হয়ে গেল। আগ্রহ ভরে জিজ্ঞেস করল, ঠিক কি হয়েছিল বলতো? কয়েকদিন থেকে তোকে আমি ফোনে পাচ্ছিলাম না, যদিও আন্টি আমাকে বলেছিল তুই তোর কোনো আত্মীয়ের বাসায় গিয়েছিস, ওখানে নেটওয়ার্ক খুব স্লো, তাই তোকে ফোনে পাওয়া যাচ্ছে না। কিন্তু আন্টির কণ্ঠ শুনে আমার একটু সন্দেহ হয়েছিল, তবুও বিশ্বাস করেছিলাম। এখন তুই বল, আমার সন্দেহ ঠিক না ভুল? জিনি লম্বা একটা শ্বাস ফেলে এক এক করে সব ঘটনা ওকে খুলে বলল। সবকিছু শোনার পর উষার চোখ ছলছল করে উঠল। জিনিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, এত কিছু হয়ে গেল তোর সাথে? মানুষ এত খারাপ কিভাবে হতে পারে? আমার জুলিয়েটকে যারা কষ্ট দিয়েছে তারা সবাই উপযুক্ত শাস্তি পাবে। জিনি চোখের পানি মুছে উষার পিঠে হাত রেখে কাঁদো কাঁদো স্বরে বলল, উৎসাহ ভাইয়া অনেক ভালো। তারা চিহ্ন রক থেকে বাঁচিয়ে এনেছেন উনি আমাকে আর ওই মেয়েগুলোকে। তারপর আবার আমার সম্মান বাঁচাতে বিয়েও করে নিল পরিবারকে না জানিয়েই। সত্যিই উৎসাহ ভাইয়ার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। উষা জিনিকে ছেড়ে দিয়ে চোখ মুছে মুখে মিথ্যা গাম্ভীর্যতা এনে কাটকাট গলায় বলল, আমার ভাইয়া অনেক ভালো, সেটা ঠিক আছে, কিন্তু তুই তারা চিহ্ন আক্কিলের মতো নিজের বিয়ে করা স্বামীকে ভাই ভাই বলে ডাকছিস কেন? জিনি স্বাভাবিক কণ্ঠে বলল, মনে ছিল না। উষা কটমট দৃষ্টিতে জিনির দিকে তাকিয়ে বলল, আমার ভাইয়ের মতো তাগড়া একটা ছেলে যে তোর স্বামী সেটা তোর মনে নেই? জিনি ওর হাত থেকে বাঁচতে বলল, আমার খুব ক্লান্ত লাগছে, রুমে গেলাম, তুই থাক। বলেই জিনি দ্রুতপদে সিঁড়ি বেয়ে চলে গেল। ওর যাওয়ার পথে তাকিয়ে উষা বিড়বিড় করে বলল, জানি আমার ভাইয়ার প্রতি এখনও তোর কোনো অনুভূতি জন্মেনি, কিন্তু বিশ্বাস কর খুব দ্রুতই তুই আমার ভাইয়ার প্রেমে পড়তে বাধ্য। যাই হোক, এবার বাড়ির মহারানীদের অভিমান ভাঙানোর ব্যবস্থা করি আগে। বাড়ির পিছনের লনে চেয়ারে বসে উর্মিলা, মিতা আর উমা বসে আছে। উনাদের ওখানে দেখে উষা জোরে জোরে শ্বাস ফেলে বুকে সাহস জুগিয়ে সেদিকে পা বাড়াল। উৎকর্ষ কফি খাওয়ার জন্য নিচে নামতেছিল, তখন উষাকে ওভাবে যেতে দেখে নিজেও বাড়ির পিছনের লনে চলে গেল। উষাকে আসতে দেখেই উর্মিলা রহমান গম্ভীর গলায় বললেন, এখানে কেন এসেছ? যাও, তোমার নতুন প্রাণের ভাবির সাথে গিয়ে হাসি ঠাট্টা করো। আম্মু এমন করে বলতেছ কেন? মিতা ইয়াসমিন গম্ভীর মুখে উষার দিকে তাকিয়ে বলল, ভাবি তো ঠিকই বলেছে, যাও নতুন ভাবির সাথে গিয়ে আড্ডা দাও। ছোট মা তুমিও? উৎকর্ষ আসতে আসতে শীতল কণ্ঠে বলল, মহিলাদের কমিটি বসেছে মনে হচ্ছে। উষা ওর দিকে তাকিয়ে বলল, এসেছেন ভালো হয়েছে, ওখানে গিয়ে বসুন, আমার জরুরি কথা আছে। উৎকর্ষ উমার পাশের চেয়ারটায় গিয়ে বসে পড়ল। উষা বলে উঠল, মা, ছোট মা ভাইয়া আর জিনিকে ভুল বুঝো না, এর পিছনে অনেক বড় কারণ আছে। আমরা কোনো ব্যাখ্যা শুনতে চাই না। আহা, একটু বলার সুযোগ তো দাও। বলেছি তো কিছু শুনতে চাই না। এবার উষা সামান্য গর্জন করে বলল, এত জেদি কেন তোমরা? একবার শুনলে কি হয়? উর্মিলা আর মিতা চোখ বড় বড় করে উষার দিকে তাকালো। উৎকর্ষ চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলল, উষা, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। উষা কণ্ঠটা নরম করে বলল, দুঃখিত তারা চিহ্ন আদবি করার জন্য, কিন্তু আমার কথা তোমাদের শুনতেই হবে মা আর ছোট মা। উনারা কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে অন্যদিকে তাকিয়ে থাকল। উষা গড়গড় করে সব ঘটনা খুলে বলল,
সব শুনে দুজাইয়ের মুখটা শীতল হয়ে এলো, চোখ থেকে দুফোঁটা নোনাজলও গড়িয়ে পড়ল। চারপাশের গাছগাছালি থেকে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। উষা শান্ত চোখে মা আর ছোট মায়ের দিকে তাকিয়ে আছে। শাড়ির আঁচল দিয়ে উনারা চোখের পানি মুছে নিলেন। নিজেকে ধাতস্থ করে উর্মিলা রহমান বললেন, এত সব হয়ে গেল আর উৎসাহ আমাদের কিছুই বলল না? আমাদের ফোন করে বললে কি আপত্তি করতাম? উষা স্বাভাবিক কণ্ঠে বলল, হয়তো ভাইয়া ভেবেছে জিনির মতো মেয়েকে তোমরা বৌমা হিসেবে মেনে নিবে না, যেহেতু ও কিডন্যাপ হয়েছিল আর 3 দিন অনেকগুলো ছেলের সাথে ছিল। মিতা ইয়াসমিন অভিমানী কণ্ঠে বলে উঠল, উৎসাহ আমাদের এই চিনল? আমরা কি ওই মহিলাগুলোর মতো যে জিনিকে ভুল বুঝব? উর্মিলা রহমান কাদো কাদো গলায় বলল, আমরা বুঝি এতই খারাপ যে একটা মেয়ে কিডন্যাপ হওয়ার কারণে তাকে আমরা চরিত্র হীনা ভাবব? উৎকর্ষ হাত উঁচিয়ে বলল, চুপ করো তোমরা, ওই মাথামোটার গা ধামো লজিক শুনে ভাইকে ভুল বুঝবে না, খবরদার। উষা চোখ পাকিয়ে বলল, তাহলে আপনি বলুন দেখি কি কারণে ভাইয়া আমাদের কিছু না জানিয়েই বিয়েটা করল? উৎকর্ষ শীতল চোখে উষার দিকে তাকিয়ে বলল, তুই বললি না মহিলাগুলো জিনির বাবার দিকে জুতা ছু রে মে রেছিল? হু, তারপর ভাই উনাদের গ্রেফতার করার ভয় দেখানোর পরেও জিনিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা থামায়নি, ঠিক না? একদম ঠিক। আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে ভাই যদি তৎক্ষণাৎ বিয়ে না করত তাহলে এই মহিলাগুলো না জানি জিনির পরিবারকে কতটা অপদস্থ করত। তখন ভাইয়ের মাথায় শুধু জিনির পরিবারের সম্মান বাঁচানোর কথা ঘুরতেছিল, তাই বাড়িতে ফোন দেওয়ার সময় পায়নি। তারপরেও বিয়ে করা শেষেই ভাই আমাকে ফোন করে বিয়ে করার কথা বলেছিল, যদিও কারণটা বলেনি, কেননা ভাই চেয়েছিল বাড়িতে এসে সবাইকে সামনাসামনি সবকিছু বোঝাতে। পাশ থেকে উর্মিলা রহমান বলে উঠলেন, তাহলে বাড়িতে এসেও সবকিছু কেন বলল না আমাদের? উৎকর্ষ এবার বড় মায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কথা বলার সুযোগ দিয়েছিলে? তোমরা তো ছিলে তোমাদের অভিমান নিয়ে। মিতা ইয়াসমিন বললেন, অভিমান করব না কেন? বাড়ির বড় ছেলের বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, সব তো শেষ করে দিল। উৎকর্ষ আড়মোড়া ভেঙে মুচকি হেসে বলল, সমস্যা কি, আবার বিয়ে দিব? তাছাড়াও আমার বিয়ে তো এখনও বাকি আছে, তখন না হয় নিজেদের স্বপ্ন পূরণ করো। বিয়ের কথা শুনতেই উষা মুখভার করে উৎকর্ষের দিকে তাকালো। মায়েদের থেকে মুখ ঘুরিয়ে উৎকর্ষ উষার দিকে তাকালো। ও তাকাতেই উষা দ্রুত ওর থেকে চোখ সরিয়ে নিল। উৎকর্ষ শান্ত চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকল। উর্মিলা রহমান নিজেকে সামলে নিয়ে কণ্ঠটা গম্ভীর করে উষাকে বলল, যাও গিয়ে ওকে নিয়ে আসো। উষা অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়ে থাকায় মায়ের কথা শুনতে পেল না। উর্মিলা রহমান পুনরায় বললেন, শুনতে পারছ না? উষা মোকে উঠে বলল, হু, ওকে নিয়ে এসো। উষা অবাক হয়ে বলল, কাকে? কাকে আবার? তোমার প্রাণের ভাবিকে। মা এখনও জিনির উপর রেগে আছো? বেশি কথা বলো না, যাও গিয়ে নিয়ে এসো তোমার কলিজার ভাবিকে। মা, যেতে বলেছি। উষা আমাকে গাবে না। উষা মনমরা হয়ে বাড়ির ভিতরে চলে গেল। কয়েক মিনিট পর উষা জিনিকে নিয়ে আসল। জিনি মাথা নিচু করে বলল, আমাকে ডেকেছিলেন? উর্মিলা রহমান গম্ভীর গলায় বললেন, হ্যাঁ ডেকেছি। বাড়ির সবাই এখানে আছে তো তুমি কেন একা একা ঘরে বসে থাকবে? আপনাদের সামনে এসে আপনাদের কোনো কষ্ট দিতে চাই না। মিতা ইয়াসমিন চোখ সরু করে বললেন, তুমি কি আমাদের জাল শাশুড়ির উপাধি দিতে চাচ্ছ? জিনি ব্যস্ত হয়ে বলল, না না, আমি সেভাবে বলিনি কথাটা। উর্মিলা, তো কিভাবে বলতে চেয়েছিলে? আমরা কি তোমাকে আমাদের সামনে আসতে মানা করেছি? নাকি তোমাকে টু কথা শুনিয়েছি, বানি রেতন করেছি? জিনি দারুণ অস্বস্তিতে পড়ে গেল। কণ্ঠটা নমনীয় করে বলল, আমি আপনাদের আঘাত দেওয়ার জন্য কথাটা বলিনি আন্টি, মাফ করে দিন। এতক্ষণ দুজনেই অন্যদিকে মুখ রেখে কথা বলতেছিল। এবার তোরাক করে জিনির দিকে চোখ ঘুরিয়ে উর্মিলা রহমান বললেন, আন্টি বলছো কেন? আমি তোমার স্বামীর মা, তুমিও আমাকে মা বলে ডাকবে। মিতা ইয়াসমিন আর আমাকে ছোট মা বলে ডাকবে, বুঝতে পেরেছ? জিনির অস্বস্তি কমে গেল। মৃদু হেসে বলল, জি বুঝতে পেরেছি। তারপর উর্মিলা রহমান নিজের পাশের চেয়ারটাতে হাত রেখে বললেন, এখানে এসে বসো। জিনি কয়েক মুহূর্ত ভেবে ধীর পায়ে শাশুড়ির পাশে গিয়ে বসে পড়ল। মিতা ইয়াসমিন ফ্ল্যাক্স থেকে কাপে চা ঢেলে জিনিকে দিয়ে বলল, চা খাও, চা খেলে মাইন্ড ফ্রেশ থাকে। জিনি মুচকি হেসে চায়ের কাপটা নিয়ে নিল। উর্মিলা আর মিতা দুজনেই চা খাওয়ার ফাঁকে ফাঁকে আর চোখে জিনির দিকে তাকাচ্ছে। প্রথমের দিকে জিনিকে রিমান্ডে নিয়ে একটার পর একটা প্রশ্ন করার সময় উষার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন অনেকটা হালকা লাগছে। মুচকি হেসে উষা উৎকর্ষের পাশের চেয়ারটাতে গিয়ে বসল। উৎকর্ষ স্বাভাবিক কণ্ঠে বলল,
উষা, যা এক কাপ কফি বানিয়ে আনো। উষা কাটকাট গলায় বলল, পারব না, নিজে গিয়ে বানিয়ে খান, নয়তো বিয়ে করে বউ নিয়ে আসুন, প্রতিদিন কফি বানিয়ে দিবে আপনাকে। উৎকর্ষ বাঁকা হেসে বলল, আনব তো, তবে যতদিন বউ না আনছি ততদিন তুই বানিয়ে খাওয়াবি, এখন জানিয়ে আয়। উষা খুব ধো চাহনিতে উৎকর্ষের দিকে তাকাল, সেটা পাত্তা না দিয়ে উৎকর্ষ ফোন স্ক্রোলিং করতে লাগল। পাশ থেকে উর্মিলা রহমান খেকিয়ে উঠে বললেন, কি হলো, যাও উৎকর্ষের জন্য কফি বানিয়ে আনো। কফি বানানো ছাড়া তো আর কিছুই পারো না, সেটাও যদি না করো তাহলে তুমি করবেটা কি? শ্বশুরবাড়িতে গিয়ে তো আমাদের নাক কাটাবে। উষা গি মুখে ধূপধাপ পা ফেলে কিচেনে চলে গেল। কফি বানাতে বানাতে উষা দাঁতে দাঁত চেপে বলল, খুব শখ বিয়ে করার, তাই না? এতই যখন শখ তাহলে আমাকে বিয়ে করলেই তো পারেন, বাইরের মেয়ে আনার কি দরকার? আর সবচেয়ে বড় কথা, তাহলে তো আমি কাজ না পারলেও কেউ আমার বাপের বাড়ি তুলে লি দিতে পারবে না। এভাবেই বিড়বিড় করতে করতে উষা কফি বানিয়ে লনে চলে গেল। উৎকর্ষের হাতে কফি দিয়ে উমার পাশের চেয়ারে গিয়ে বসে পড়ল। ভ্রু কুচকে সেদিকে এক নজর চোখ বুলিয়ে নিল উৎকর্ষ, যিনি এতক্ষণ সন্ধানী চোখে উষা আর উৎকর্ষের গতিবিধি লক্ষ্য করে মুচকি হাসল। সন্ধ্যার দিকে উমায়েত আর উসায়েত ফারুকি বাড়িতে ফিরলেন। এসেই গম্ভীর কণ্ঠে সবাইকে ডাকতে শুরু করলেন। কিচেন থেকে উর্মিলা আর মিতা ছুটে আসলেন। উর্মিলা রহমান ভ্রু কুচকে বললেন, কি হয়েছে, এত চেঁচামেচি শুরু করেছেন কেন? উমায়েত ফারুকি গম্ভীর গলায় বললেন, চেঁচামেচি করব না তো কি করব? তোমাদের গুন্ধর ছেলে তো কাউকে কিছু না বলেই বিয়ে করে এনেছে। উর্মিলা, বিয়ে করেছে, বেশ করেছে। মিতা, আমাদের ছেলে বিয়ে করাই আমরা ওর প্রতি গর্ববোধ করতেছি। দুভাই অবাক হয়ে উনাদের দিকে তাকিয়ে আছেন। উসায়েত ফারুকি উর্মিলাকে উদ্দেশ্য করে বললেন, ভাবি, তোমরাই না ফোন দিয়ে কেঁদে কেঁদে একাকার হয়ে গিয়েছিলে উৎসাহ না জানিয়ে বিয়ে করাই? এখন আবার কি হলো? উর্মিলা, ছেলে বড় হয়েছে, ওকে বিয়ে দেওয়ার তোমাদের কোনো তাড়াই নেই, সেজন্য আমাদের ছেলে নিজ দায়িত্বে বিয়ে করে এনেছে, এতেও তোমাদের সমস্যা? উমায়েত ফারুকি হতাশার শ্বাস ফেলে ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, মেয়েদের মন বোঝা বড়ই কঠিন। উসায়েত ফারুকিও ভাইয়ের দিকে তাকিয়ে হতাশার শ্বাস ফেলল। পুনরায় উমায়েত ফারুকি বললেন, সে না হয় মানলাম, কিন্তু এভাবে বিয়ে করার কি দরকার ছিল? আমাদের বললেই তো ধুমধাম করে বিয়ে দিয়ে দিতাম। মিতা ইয়াসমিন ভাব নিয়ে বললেন, আমাদের ছেলে ইউনিকভাবে বিয়ে করতে চেয়েছিল, তাই না জানিয়েই করেছে, নতুন জিনিসের অভিজ্ঞতা হওয়া ভালো। উর্মিলা রহমান সায় দিয়ে বললেন, তাই তো, আর যদি এত সমস্যা হয় তাহলে আবার ওদের বিয়ে দিব। দু ভাই শান্ত চোখে নিজেদের বউয়ের দিকে তাকিয়ে থাকল, তারপর একে অপরের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে বোঝাল, ওদের সাথে তর্কে যেটা আমাদের কর্ম নয়, হার মেনে নেওয়াই উত্তম। চেঁচামেচির আওয়াজ শুনে উষা, উমা আর যিনি ড্রয়িং রুমে চলে আসল। যিনির দিকে চোখ পড়তেই দু ভাইয়ের গম্ভীর মুখ শীতলতায় ছেয়ে গেল। উসায়েত ফারুকি ভাইয়ের কানে মুখ এনে ফিসফিস করে বলল, উৎসাহের পছন্দ আছে বলতে হচ্ছে। তখনই সদর দরজা দিয়ে উৎসাহ ড্রয়িং রুমে প্রবেশ করল। সবার দিকে তাকিয়ে উৎসাহ নরম কণ্ঠে বলল, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। মিতা ইয়াসমিন ওর দিকে এগিয়ে গিয়ে শাড়ির আঁচল দিয়ে ওর কপালের ঘাম মুছে দিয়ে বললেন, পরে বলিস বাবা, কাজ করে আসলি, ফ্রেশ হয়ে নিচে খেতে আয়, পরে যা বলার বলিস। উৎসাহ অবাক হয়ে সবার দিকে তাকাল, তারপর যিনির দিকে তাকাতেই উমা বলে উঠল, ভাইয়া, মা আর বড় মা ভাবিকে মেনে নিয়েছে, আজকে লনে বসে আমরা সবাই চা খেতে খেতে গল্প করেছি, দারুণ মজা হয়েছে। উৎসাহ চোখ বড় বড় করে একবার মা আর ছোট মায়ের দিকে তাকালো, আরেকবার যিনির দিকে তাকালো। যিনি মাথা নিচু করে উষার পাশে দাঁড়িয়ে আছে। উর্মিলা রহমান তাড়া দিয়ে বললেন, উৎসাহ বাবা, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। উৎসাহ নিজের হতভম্ব ভাব কাটিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। তারপর ডাইনিং টেবিলে এসে যিনির পাশে চেয়ার টেনে বসে পড়ল। উষা বারবার দোতলার দিকে তাকাচ্ছে উৎকর্ষ আসল কিনা দেখার জন্য। লন থেকে আসার পরই ও ঘুমিয়ে পড়েছিল, এখনও উঠেনি। উর্মিলা রহমান বলে উঠলেন, উৎকর্ষ বাবা কি এখনও উঠেনি? সুযোগ পেয়ে উষা বলে উঠল, মা, আমি গিয়ে দেখে আসছি। কারো উত্তরের অপেক্ষা না করেই উষা দৌড়ে দোতলায় চলে গেল। দোতলার সবশেষের রুমটা উৎকর্ষের, প্রথমেরটা উষার আর মাঝেরটা উৎসাহের। উষা দরজাটা আলতো করে ফাঁক করে রুমের ভিতর চোখ বুলিয়ে দেখল উৎকর্ষ উদম গায়ে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ওকে উদম গায়ে দেখতেই উষা যা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রুমে ঢুকে স্বাভাবিক কণ্ঠে বলল, এই যে শুনছেন, উঠুন, আপনাকে খেতে ডাকছে। বেশ কয়েকবার ডাকার পর উৎকর্ষ চোখ মেলে তাকাল, তারপর উষাকে অন্যদিকে মুখ করে রাখতে দেখে হাই তুলে বলল, ওদিকে তাকিয়ে আছিস কেন?
আপনার যা করে না এভাবে খালি গায়ে ঘুমাতে? উৎকর্ষ মুচকি হেসে বলল, না করে না। খেতে আসুন। বলেই উষা অন্যদিকে মুখ রেখেই দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ওর অবস্থা দেখে উৎকর্ষ রহস্যময়ী হাসি হেসে অস্ফুট স্বরে বলল, যাবতী প্রেয়সী। তারপর ফ্রেশ হয়ে উৎকর্ষ নিচে চলে গেল ডিনার করার জন্য। উৎসাহ ল্যাপটপে কাজ করতেছে। যিনি বিছানা ঝেড়ে গুটিসুটি মেরে বিছানার এক কোনায় বসে আছে। ওর ভীষণ অস্বস্তি লাগতেছে উৎসাহের সাথে এক বিছানায় ঘুমাতে হবে এটা ভেবে। উৎসাহ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে জিনির দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হয়তো ওর মনের কথাগুলো পড়ে ফেলল। শীতল কণ্ঠে বলল, তুমি নিশ্চিন্তে বিছানায় ঘুমিয়ে পড়ো জিনাত, আমি সোফায় ঘুমিয়ে পড়ব। উৎসাহের কথায় জিনি মোকে উঠল, বিড়বিড় করে বলল, উনি কিভাবে বুঝলেন আমি এটা নিয়েই চিন্তা করতেছি? ওকে অবাক হতে দেখে উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, অবাক হওয়ার কিছু নেই, ভুলে যেও না আমি সিআইডি অফিসার, এতটুকু বোঝা আমার জন্য বড় কোনো ব্যাপার না। আজকে অনেক জার্নি করেছ, নিশ্চয় অনেক ক্লান্ত, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। জিনি কিছুক্ষণ ইতস্তত করে বিছানার এক সাইডে পা গুটিয়ে শুয়ে পড়ল। কিছু সময় পর উৎসাহ কাজ শেষ করে রুমের লাইট অফ করে দিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। যিনি এখনও পুরোপুরি ঘুমোয়নি। উৎসাহকে ঘুমাতে দেখে জিনিও এবার ঘুমের রাজ্যে হারিয়ে গেল। মাঝরাতে কারো গোঙানির আওয়াজ শুনে উৎসাহের ঘুম ভেঙে গেল। কান খাড়া করে চোখ খুলে উৎসাহ পরিস্থিতি বোঝার চেষ্টা করল। বিছানায় চোখ যেতেই ডিম লাইটের মৃদু আলোয় দেখল যিনি ঘুমন্ত অবস্থায় ছটপট করতেছে। উৎসাহ দ্রুত উঠে লাইট জ্বালিয়ে দিয়ে জিনির গালে হালকা পোপর দিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে জিনাত, আমার কথা শুনতে পাচ্ছ? চোখ খোলো। কয়েক মুহূর্ত পর যিনি চোখ মেলে তাকালো। পুরো শরীর ঘেমে ভিজে গেছে ওর। ঘুমের ঘোরে একটা ছেলেকে নিজের সামনে দেখে যিনি মৃদু ওতনাদ করে দূরে সরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে ছুবেন না, দূরে যান, আমাকে আর আমার ভাইকে ছেড়ে দিন। জিনাত, আমি উৎসাহ, তোমাকে আমি বিয়ে করেছি, তুমি এখন আমার রুমে আছো। যিনি হাত দিয়ে চোখ ডলে উৎসাহকে ভালো করে দেখল। তারপর অপ্রত্যাশিতভাবে উৎসাহের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগল। এমন ঘটনায় প্রচণ্ড অবাক হলেও উৎসাহ নিজেকে সামলে নিয়ে জিনির মাথায় হাত রেখে শীতল গলায় বলল, রিল্যাক্স, কিছু হয়নি, ওটা একটা দুঃস্বপ্ন ছিল, আমি থাকতে তোমাকে কেউ ছুতে পারবে না। যিনি এখনও শক্ত করে উৎসাহকে জড়িয়ে ধরে আছে। হঠাৎ হুঁশ ফিরতেই যিনি উৎসাহকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে মাথা নিচু করে বলল, দুঃখিত। দুঃখিত বলার কিছু নেই, ঘুমিয়ে পড়ো। বলেই উৎসাহ লাইট অফ করে সোফায় গিয়ে চোখের উপর হাত রেখে ঘুমিয়ে পড়ল। যিনি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে নিজেও ঘুমিয়ে পড়ল। সকাল সকাল উঠে নামাজ আদায় শেষে যিনি কিচেনের দিকে পা বাড়াল। উৎসাহ মসজিদ থেকে এসে ল্যাপটপ নিয়ে বসেছে। নতুন একটাকে তারা চিহ্ন সনিয়ে তদন্ত করতেছে সে। কিচেনে উর্মিলা আর মিতা কোমরে শাড়ি গুজে রান্না করছে। যিনিকে দেখতেই মিতা ইয়াসমিন বললেন, আরে মা, তুমি এখানে এসেছ কেন? একা একা ভালো লাগছিল না, তাই আপনাদের কাছে চলে এলাম। উর্মিলা রহমান মৃদু হেসে বললেন, উষার কাছে যাও, এখানে আসতে হবে না মা। আমি আপনাদের সাহায্য করতে এসেছি, একটু কাজ করে দিই। জিনির কথা বলার ভঙ্গি দেখে দুই যা মুচকি হাসল। উর্মিলা হেসে হেসে বললেন, ঠিক আছে, সবজিগুলো কেটে দাও। যিনি সুন্দর একটা হাসি দিয়ে সবজি কাটা শুরু করল। তা দেখে দুই যা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। রান্না বান্না শেষে ডাইনিং টেবিলে খাবার সাজাতেও যিনি উনাদের সাহায্য করল। উষা হাই তুলতে তুলতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসল। ওকে দেখতেই উর্মিলা ব্যঙ্গ করে বললেন, এই যে এসে গেছেন মহারানী, নামাজের প্রতি কোনো আগ্রহই নেই, শুধু ঘুম আর ঘুম, কোনো কাজও তো পারো না ঠিকঠাকভাবে, তোমাকে নিয়ে বড়ই চিন্তায় আছি। উষা মুখ থমথম করে বলল, মা, আমি নামাজ পড়ে আবার ঘুমিয়েছিলাম। নামাজ পড়েছ ঠিক আছে, কিন্তু আবার কেন ঘুমিয়েছিলে? পড়াশোনা নেই তোমার? মিতা ইয়াসমিন পাশ থেকে বললেন, আহ ভাবি, উষা মামুনি তো নিয়মিত পড়াশোনা করে, আজ কলেজ বন্ধ তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। উষার চুপসে যাওয়া মুখটা হাসিতে ভরে গেল। উর্মিলা রহমান গম্ভীর কণ্ঠে বললেন, কলেজ বন্ধ তাহলে কাজ তো শিখতে পারে নাকি? কোনো কিছুই তো পারে না। মিতা, ছোট মানুষ, পড়ে শিখে নিবে, বিয়ে তো আর এখনই দিচ্ছি না। উষা খুশিতে গদগদ হয়ে মিতার গলা জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আমার শাশুড়ি কত্ত ভালো। উৎকর্ষ ড্রয়িং রুমে শার্টের হাতা ফোল্ড করতে করতে আসতে আসতে গম্ভীর গলায় বলল, ওকে আর মাথায় তুলো না মা, ওর পরীক্ষার রেজাল্টের দিকে তাকালে আমার নিজের যা লাগে। বাড়িতে একটা টিচার রেখে পড়াতে হবে, নয়তো পরিবারের মান সম্মান সব শেষ করে ফেলবে। উৎকর্ষের পিছন পিছন উৎসাহ এসে বলল,
ঠিক বলেছিস, ভাবছি জিনিকে উষার কলেজে ভর্তি করিয়ে দিব, তারপর দুজনকে টিচার ঠিক করে দিয়ে বাসাতেই পড়ানোর ব্যবস্থা করব। এতক্ষণ জিনি উষাকে গ খেতে দেখে ঠোঁট চেপে হাসতেছিল। উৎসাহের কথা কানে যেতেই ওর মুখটা চুপসে গেল, হতাশ কণ্ঠে মনে মনে বলল, আবার পড়াশোনা করতে হবে। জিনি আর উষা একে অপরের দিকে অসহায়ভাবে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। হাইস্কুলে একসাথে পড়লেও কলেজে ওরা আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু যোগাযোগ ছিল। ছোট থেকেই ওরা পড়াশোনায় ফাঁকিবাজ, কোনোমতে টেনেটুনে পাশ করে এতদূর এসেছে। উর্মিলা রহমান মুচকি হেসে বললেন, যাক বাঁচলাম, এখন অন্তত পড়াশোনায় একটু সিরিয়াস হবে। খাওয়া দাওয়া শেষে সবার থেকে বিদায় নিয়ে উৎসাহ সদর দরজার কাছে যেতেই উৎকর্ষ পিছন থেকে বলল, ভাই আজকে আমি তোর সাথে যাব, আমার গাড়িটা গ্যারেজে আছে। আচ্ছা চল। জিপ ছুটে চলেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস এসে উৎকর্ষ আর উৎসাহের চুল উড়িয়ে দিচ্ছে। কিছু সময় নীরবতার পর উৎকর্ষ বলল, ভাই একটা প্রশ্ন ছিল। বল। কাল উষা আমাদের সব বলেছে, জিনির সাথে কি হয়েছিল আর তুই ঠিক কী কারণে জিনিকে বিয়ে করেছিলি। উৎসাহ শীতল গলায় বলল, সেজন্যই মা আর ছোট মায়ের সবরা শেষ হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে তাহলে তোর সেই অপরিচিতার কি হবে যাকে প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলি। প্রশ্নটা শুনতেই উৎসাহের সেই দিনের কথা মনে পড়ে গেল। কোনো একটাকে সের তদন্ত করার জন্য ও একটা কলেজের সামনে গিয়েছিল, তখনই একটা মেয়ে হঠাৎ ওর সাথে এসে কা খেয়েছিল। হিজাব পরিহিত একটা মেয়ে নিজের কলেজ ড্রেস ছাড়তে ঝাড়তে ওর দিকে না তাকিয়েই দুঃখিত বলে ওই যে হারিয়ে গেল। উৎসাহ অনেক খুঁজেও আর ওর দেখা পায়নি। স্মৃতির পাতা থেকে বেরিয়ে উৎসাহ শান্ত চোখে উৎকর্ষের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এটাই সেই মেয়ে। উৎকর্ষ চকিতে ওর দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, সত্যি। উৎসাহ ব্রেক কষে জিপ থামিয়ে বলল, জিপ থেকে নাম। উৎকর্ষ ভ্রু কুঁচকে বলল, নামব কেন? কি দোষ করেছি যে মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছিস? উৎসাহ গম্ভীর গলায় বলল, অফিস চলে এসেছে। অফিসের দিকে তাকিয়ে উৎকর্ষ মাথা চুলকে একটা বোকা হাসি দিয়ে বলল, ওহ খেয়াল করিনি। বলেই উৎকর্ষ জিপ থেকে নামল। অফিসের দিকে পা বাড়াতেই উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, ভাই শোন। উৎকর্ষ পিছু ঘুরে জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, কি? জিনাতকে আজ থেকে ভাবি বলে ডাকবি, নাম ধরে ডাকবি না খবরদার। উৎকর্ষ বাঁকা হেসে টিটকারি দিয়ে বলল, জেলাস। উৎসাহ ওর টিটকারিকে পাত্তা না দিয়ে জিপ ছুটিয়ে চলে গেল। বুড়ো সামনে এসে জিপ থামিয়ে উৎসাহ লম্বা লম্বা পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। গিয়ে বিভিন্ন পেপারস ঘাটাঘাটি করতে লাগল। এমন সময় রিফাত দরজায় নক করে বলল, এসিপি স্যার, ডিসিপি স্যার এসেছেন, পাঠিয়ে দাও। মধ্যবয়সের আধাপাকা চুলের একজন হাস্যোজ্জ্বল মানুষ উৎসাহের কেবিনে ঢুকতেই উৎসাহ উনাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বসতে বলল। লোকটি বসে কিছুক্ষণ উৎসাহের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে বলল, তুমি আমাদের ডিপার্টমেন্টে জয়েন করার পর থেকেই অনেক বড় মাপের আসামিদের পাকড়াও করেছ, যেটা প্রশংসাযোগ্য। ধন্যবাদ স্যার, সমাজ থেকে এসব কিটদের শেষ করাই আমার দায়িত্ব। গুড, ভেরি গুড, কিন্তু এতে করে তুমি নিজের শোক্র বাড়িয়ে নিচ্ছ। উৎসাহ শীতল গলায় বলল, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না স্যার। নিজেকে শোক্রদের থেকে মুক্ত করার জন্য অসহায় মানুষদের বিপদের মুখে ঠেলে দেওয়ার মানসিকতা আমার নেই। তুমি অনেক সাহসী, কিন্তু ওরা অনেক ভংতারা। চিহ্নকর, সাবধানে থেকো। তোমার মতো একজন সুযোগ্য অফিসার আমরা হারাতে চাই না। জি স্যার, আপনি চিন্তা করবেন না। আবারও বলছি উৎসাহ, এসব বড় বড় আসামিদের ধরা বন্ধ করে দাও, নয়তো তোমাকে পরবর্তীতে দারুণ পস্তাতে হবে। উৎসাহ মৃদু হেসে বলল, ডোন্ট ওয়ারি স্যার, আই ক্যান সেভ মাইসেলফ। ডিসিপি নুরুল আমিনের মুখটা গম্ভীর হয়ে গেল। মুখে জোরপূর্বক হাসি এনে বলল, সতর্ক করার দায়িত্ব আমি পালন করেছি, বাকিটা তোমার হাতে। বলেই ডিসিপি গম্ভীর মুখে উৎসাহের ক্যাবিন থেকে চলে গেল। শান্ত চোখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উৎসাহ পুনরায় নিজের কাজ করতে লাগল। ডিগ্রি 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 ডিগ্রি। সবাই ডাইনিং টেবিলে বসে ডিনার করতেছে। উমায়েত আর উসায়েত ফারুকি বারবার আর চোখে উৎসাহ আর জিনির দিকে তাকাচ্ছে। গতকাল রাতে উনারা সব শুনেছেন উর্মিলা আর মিতার থেকে। কিছুক্ষণ পর উমায়েত ফারুকি গলা খাকারি দিয়ে উৎসাহকে বললেন, বিয়ে যখন করেই ফেলেছ, তাহলে তোমার শ্বশুর শাশুড়িকে কাল আমাদের বাড়িতে দাওয়াত দাও, উনাদের সাথে পরিচিত হতে হবে তো নাকি? মা বাবা আসবে শুনে জিনির চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল। উৎসাহ শীতল গলায় বলল,
আমিও সেটাই ভাবছিলাম বাবা, ঠিক আছে, ফোন করে উনাদের ডেকে পাঠাবো। তারপর পিনপতন নীরবতা ছেয়ে গেল, শুধু প্লেট নাড়ার টুংটাং শব্দ হচ্ছে। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেল। জিনি দাঁত ব্রাশ করে বিছানায় এসে বসল। উৎসাহ কিছুক্ষণ ল্যাপটপ ঘাটাঘাটি করে ঘাড়ে হাত দিয়ে মালিশ করতে করতে জিনির দিকে তাকাল। যতবারই ওর দিকে তাকায় ততবারই মুগ্ধ হয়ে যায় ও। হঠাৎ জিনি ওর দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। দুজনেই বেশ ব্রত হয়ে চোখ সরিয়ে নিল। কিছুক্ষণই তস্তত করে জিনি মৃদু স্বরে বলল, শুনছেন? উৎসাহ শান্ত চোখে ওর দিকে তাকিয়ে বলল, জি বলো। আপনার ফোনটা একটু দিবেন, আব্বু আম্মুর সাথে কথা বলতাম। সামান্য হেসে উৎসাহ জিনির হাতে ফোন দিয়ে দিল। বেকনিতে গিয়ে কিছুক্ষণ কথা বলে জিনি উৎসাহের দিকে ফোন বাড়িয়ে দিল। ফোনটা নিতে নিতে উৎসাহ বলল, কাল উনারা কখন আসবেন? বিকেলের দিকে আসবে বলল। ওহ। জিনি গিয়ে ঘুমিয়ে পড়ল। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উৎসাহ পুনরায় ল্যাপটপে কাজ করতে লাগল। কাজ করতে করতে 12টা বেজে গেল। উৎসাহ আড়মোড়া ভেঙে ল্যাপটপ বন্ধ করল। হঠাৎ বিছানায় চোখ পড়তেই দেখল জিনি বিড়ালছানার মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ধীর পায়ে গিয়ে হাঁটু মুড়ে জিনির সামনে বসে বিছানায় হাতের উপর থুতনি ঠেকিয়ে অপলকভাবে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকল উৎসাহ। বেলকনি থেকে দমকা হাওয়া এসে জিনির চুলগুলো উড়িয়ে দিয়ে গেল। ফলশ্রুতিতে চুল দিয়ে জিনির মুখমণ্ডল ঢেকে গেল। উৎসাহ সন্তপর্ণে সেই চুলগুলো কানের নিচে গুজে দিয়ে বলল, আমার অপরিচিতা, তোমার সাথে দ্বিতীয়বার ওভাবে দেখা হবে সেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। তোমাকে ওই অবস্থায় দেখে আমি মকে গিয়েছিলাম, অজানা এ আমার হৃদয়কে পেয়ে উঠেছিল। রাজীব যতবারই তোমাকে রেছে ততবারই আমার গে শিরা উপশিরা দাউদাউ করে জ্বলত, কিন্তু আফসোস আমি কিচ্ছুটি করতে পারতাম না। আমি তৎক্ষণাৎ রিয়েক্ট করলে আমার মিশন ব্যর্থ হয়ে যেত আর আমি তোমাকে কিংবা ওই মেয়েগুলোকে বাঁচাতে পারতাম না। জিনি সামান্য নড়তেই উৎসাহ চুপ হয়ে গেল। ও এখনও ঘুমের রাজ্যেই আছে বুঝতে পেরে পুনরায় বলা শুরু করল, তোমাকে যখন ওই ওরটা ছুঁয়েছিল তখন আমার ভিতর আগ্নেয়গিরির লাভা জ্বলে উঠেছিল। যদি মিশনের চিন্তা না থাকত তাহলে ওকে রতে এমন অবস্থা করতাম যে ওর জন্মদাত্রী মা ও ওকে চেনার ক্ষমতা হারিয়ে ফেলত। দুর্ভাগ্যজনকভাবে সেটাও আমি করতে পারিনি কেবিকে হাতছাড়া করার মাফ করে দিও অপরিচিতা, তবে তুমি টেনশন করো না। যে হাত দিয়ে ওই রাজীব তোমাকে ছুঁয়েছিল সে হাত আমি থেতলে দিয়েছি। যতদিন বেঁচে আছে ওই হাত দুটো আর কোনো কাজে লাগবে না। যেই তোমার সাথে খারাপ কিছু করার কথা ভাববে তাকেই আমি দুনিয়া থেকে সরিয়ে দিব অপরিচিতা। তুমি আমার অবিচ্ছেদ্য অংশ। তোমার স্টো মানে সেটা আমার স্টো। উৎসাহ জিনির গালে হাত রেখে মুচকি হেসে বলল, একটা কথা বলি করো না কেমন? ওই মহিলাগুলোর প্রতি না আমি অনেক কৃতজ্ঞ, কেননা উনারা যদি তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা না বলতো তাহলে হয়তো আজ তুমি আমার বউ হতে না। ভাবছি উনাদের একদিন দাওয়াত দিয়ে খাওয়াব। বলেই উৎসাহ হেসে ফেলল। তারপর মুখটা গম্ভীর করে বলল, তোমার চোখের পানি আমার কাছে শাক্ত টার ন্যায়। তোমাকে কাঁদতে দেখলে আমার গল লাগে। তাই আজ থেকে আমার ভালোর জন্য হলেও তোমাকে হাসিখুশি থাকতে হবে, বুঝতে পেরেছ অপরিচিতা? জিনি ওপাশ ফিরে ঘুমাল। উৎসাহ ভ্রু কুচকে বিছানার অন্য পাশে গিয়ে বসে গম্ভীর গলায় বলল, সারাদিন এত পরিশ্রম শেষে তোমাকে একটু দেখতে চাইলাম আর তুমি কিনা মুখ ফিরিয়ে নিলে অপরিচিতা। ভারী ন্যায় করেছ। কয়েক মিনিট পর জিনি আবারও পাশ ফিরল। উৎসাহ উঠে অন্য পাশে চলে গেল। কয়েক মিনিট পরপর জিনি বারবার পাশ ফিরতেছে আর উৎসাহ বিছানার এপাশ থেকে ওপাশে ছোটাছুটি করতেছে। শেষে ক্লান্ত হয়ে উৎসাহ কোমরে দুহাত গুজে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, স্বামীকে এভাবে হয়রান করতে তোমার যা করে না? পাপ হবে জিনাত, এখনও সময় আছে, নিজেকে শুধরে নাও। এমন সময় হঠাৎ বেকনিতে কিছু একটা পড়ার শব্দ হল। উৎসাহ চকিতে আশেপাশে সন্ধানী দৃষ্টি বলিয়ে মেপে পা ফেলে বেকনিতে চলে গেল। দেখল একটা ছোট সাইজের পাথর সাদা কাগজ দিয়ে মুড়িয়ে কেউ ঢিল ছুঁড়েছে। উৎসাহ পাথর থেকে কাগজটা সরাতেই দেখল ওখানে কিছু লেখা আছে, কিন্তু চাঁদের আলোয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। রুমে এসে দেখল লাল কালি দিয়ে কেউ বড় বড় করে লিখেছে, এসিপি উৎসাহ ইনায়েত ফারুকী, আমার কাজে বড্ড নাক গলিয়ে ফেলছিস। শেষবারের মতো সতর্ক করছি, যদি আবারও আমার কাজে বিঘ্ন ঘটাতে আসিস তাহলে তোকে রে ফেলতে আমার এক মুহূর্তও দেরি হবে না। শুনলাম নতুন বিয়ে করেছিস, বউ নাকি অনেক সুন্দরী। এখন বউকে নিয়েই থাক, আমার পেছনে লাগতে আসিস না, নয়তো তোকে রবি তার সাথে তোর বউকেও সারাজীবনের জন্য আমার খিতা বানিয়ে আমার বিছানার সঙ্গী করে ফেলব।
গে উৎসাহের চোয়াল শক্ত হয়ে গেল, ওর হাতের শক্ত মুঠোয় কাগজটা দুমড়ে মুছড়ে গেল। বহুক কন্ট্রোল করে উৎসাহ দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, আজ থেকে তুই আমার গুরুত্বপূর্ণ টার্গেট, তোকে না করে আমি থামব না। আমার বিবিজানের বিষয়ে কথাটা বলে দারুণ ভুল করে ফেলেছিস। তোকে নিঃস্ব করে জেলের ভাত না খাওয়ানো পর্যন্ত আমি হাল ছাড়ব না। এটা উৎসাহ ইনায়েত ফারুকীর চ্যালেঞ্জ তোর প্রতি। তারপর বেকনিতে গিয়ে উৎসাহ পর্যবেক্ষণী চোখে আশেপাশে তাকাল, কিন্তু কাক পক্ষীও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ নজর রেখে উৎসাহ রুমে এসে লাইট অফ করে ঘুমিয়ে পড়ল।